সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা সময় মেয়েদের পেছনে চলে গেছে। আসলে সকালবেলা ওদের পড়া ছিল, টিউশন ছিল, তো ঘুম থেকে উঠতে আজকে বড্ড লেট হয়ে গিয়েছে। আমিও টের পাইনি। আর আমি যতক্ষণ এই বাড়িতে ঘুম থেকে উঠছি, আমাদের ঘরে তো সকালই হয় না, যার জন্যে মেয়ে দুটোরও দেরি হয়ে গিয়েছে। ওদের পাপাও দেরিতে উঠেছে। আর তারপরে যা হয় হুড়োহুড়ি টাইম মতন পড়াটা ধরার জন্য। তো আমিও যতটা পারলাম তাড়াতাড়ি ওদেরকে রেডি করে আগে রওনা করে দিলাম, যার জন্যে আজকে সকালবেলায় বেশ কিছুটা দেরি হয়ে গেছে আমার। অন্যদিন ওদের রেডি করার পেছনে আমাকে অতটা সময় দিতে হয় না, ওরা ওদের মতন রেডি হয়ে চলে যায়। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে চলে আসলাম বিছানা তুলতে। তোমরা তো জানোই যে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা তুলি। ঘরটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এখন বেশ একদম বিছানাটা ক্লিন হয়ে গেছে, নিজেরও মনটা বেশ শান্তি লাগে যে না, ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর যেহেতু সকালবেলায় এদিকটা করে একবারে নিচে যাই, সেজন্যে করি কি, যাওয়ার আগে একবারে বাসি ঘরটাও একবার ঝাড় দিয়ে নেই। মানে মায়ের কাছ থেকে ছোটোবেলার থেকে এটা দেখে শেখা বলতে পারো, যে সকালবেলায় উঠে আমরাও যখন মানে প্রাইভেট পড়তে যাব কি বাবা বাজারে যাবে, মা সবার আগে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিত। তো আজকে সকালবেলায় হিয়া জিয়া বললামই বড্ড লেট করে ফেলেছিল, যার জন্যে তখন আর ভালোভাবে ঝাড় দিতে পারিনি। শুধু ঘরের মেঝেতে একটু ঝাড়ুটা ছুঁয়ে দিয়েছিলাম আর কি, নিয়ম রক্ষা। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে দেখো বারান্দাটায় কি সুন্দর রোদ। মানে এখন এই রোদটাকে সুন্দর বলছি কারণ জানো, এখন সকালবেলা করে রোদটা বারান্দায় বেশ অনেকটা আসে। মানে আস্তে আস্তে সূর্যটা ঘুরছে, সময়ের সাথে সাথে রোদেরও পজিশনটা চেঞ্জ হতে থাকে আর কি। যতই গরম থাকুক, প্রচণ্ড গরম, এটা ঠিক কথাই, এতটাই গরম যে সহ্য হয় না, কিন্তু তবু কেন যেন সকালবেলার এই রোদটা না এখন একটু আমার মনে হয় চেঞ্জ হয়েছে। তোমাদের মনে হয় কিনা আমি জানি না। মানে আমার তো বেশ রোদটা দেখলে মনে হয় যে হ্যাঁ, মানে দুর্গাপুজো যে চলে আসছে বুঝতে পারি, মা আসছে, এই ফিলিংসটা মনে হচ্ছে আকাশে বাতাসে ছড়িয়ে গেছে। রোদটার মধ্যে না একটা আলাদা আনন্দ, মানে সকালবেলায় উঠে যখন এই পরিবেশটা দেখি মনে হয় হ্যাঁ, শরৎকাল চলে এসছে, মা আসবে আর কিছুদিন পরেই, এরকম একটা। যদিও গরমটা প্রচণ্ড, কিন্তু তার মধ্যেও কোথাও যেন জানান দিয়ে যাচ্ছে যে হ্যাঁ, মা চলে আসার সময় হয়েছে। আমাদের সময়, মানে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু দুর্গাপুজোর সময় এই রকম ওয়েদার থাকতো না, ভালো ঠান্ডা পড়তো। মানে আমার মনে আছে যখন মানে মামা বাড়িতে যেতাম, তোমার আরতি দেখবো জন্যে রাত্রিবেলা থাকতাম খোলা আকাশের নিচে, আর দাদু বকাবকি করতো, বলতো ওপর থেকে কুয়াশা পড়বে, ঠান্ডা লাগবে। আর এখন পুজোতে তো কুয়াশা পড়া দূরের কথা, মানে নতুন জামা কাপড় পরে কি করে যে বেরোবো সেই চিন্তা করি, কারণ এত গরম থাকে, নতুন জামা কাপড় মনে হয় গায়ে দেওয়াই যায় না। তো যত কষ্টই হোক, আমরা বাঙালি নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখবো না, তাই কি হয় বলো? তো এই সব কিছু মিলেই আর কি, চারিদিকের পরিবেশ যাই বলো, সব কিছুতেই মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব চলে এসছে। আর সকালবেলায় যা হয়, একটু চা খেয়েই চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে করেছিলাম তোমার লাউ ডোগার ঝোল সকালবেলা, আর বাটা মাছ ভাজা। তো বাটা মাছ ভাজা তো আমার মেয়েরা খাবে না। আর এদিকে একটু করেছি ধনেপাতার বড়া। মানে বললাম না, মানে এখন বেশ শীত আসবে আসবে ভাব, আর এই সময়টা বাজারে ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি সব উঠে গিয়েছে। আর সিজনের এই প্রথম সময়ই দেখবে এই সমস্ত কিছু খেতে খুব ভালো লাগে। মানে ধনেপাতা দিয়ে এখন একটু ডাল করছি, কি একটু চচ্চড়িতে দিচ্ছি, দারুণ লাগে গন্ধটা। আর যখন শীতকালে পুরোপুরি ধনেপাতা উঠে যাবে, তখন মনে হবে ধনেপাতার সেন্টটাই পাচ্ছি না, ধনেপাতার সেন্ট কমে গেছে। হ্যাঁ সত্যি এই সময় না তাই হয়। মানে মাত্র মাত্র উঠেছে তো এই সময় সব কিছু মনে হচ্ছে ভালো। আর যখন একভাবে ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি খেতে হবে, তখন আর ভালো লাগবে না। তো আমার মেয়ে দুটোকে দিয়ে দিলাম। আজকে একটু ভেজ ডাল করেছিলাম গাজর আর লাউ দিয়ে, আর তার সাথে কয়েকটা পটল ভেজে দিলাম, আর একটু ধনেপাতার বড়া। আর ওই যে লাউয়ের ডগা দিয়ে ঝোল করেছি সেটা। ওরা সকালবেলায় মাছ তো একদমই খেতে চায় না, আর স্কুলে যাওয়ার সময় আমি দেইও না, কারণ হুড়োহুড়িতে বড্ড ঝামেলা করে, আসার পরে দেই।
আর মেয়েরাও বেরিয়ে গেছে। আর এই যে দেখো আমার এই দিদি চলে এসছে। এই দিদি আমাকে হচ্ছে তোমার কচুরলতি সব সময় দিয়ে যায়। তো আজকেও এসে বাইরে থেকে ডাকছিল, তা আমি ওই জন্য আসলাম যে হ্যাঁ কচুরলতিটা নিয়েই নেই একবার এই দিদির কাছ থেকে। এইটা বাবা জর্দা তো অনেক খাও, এসব বোনাস গরমের মধ্যে মাথা টাথা ঘুরে পড়ে যাবা। চিপ ফেলাতে ফেলাতে চলে যাবো। কেন যাদের পান খাওয়ার নেশা না, আমার মাও খায়, সারাদিন পোটলা নিয়ে যায়, যেখানে যায় সেখানেই থাকে। আর এই যে আটিটা নিলাম না, ওইটা তুমি ওখানে রেখে দাও, আমি এই পাশে রাখছি। এই আটিটা বেশ লম্বা, অনেকটা লম্বা। এগুলাও আছে। ওই যে ওটা আবার একটু, এগুলো তো শোলা কচু, আর এটা হচ্ছে জংলি কচু। আজকের কচুরলতিটা অনেক বড় ছিল, মানে এতটা লম্বা, মানে বলতে পারো যে প্রায় আমার সমান হবে হয়তো নিচ থেকে ধরলে। এই যে শুইয়ে দিলাম দেখো কতটা লম্বা। তো আজকে আর কচুরলতি করব না, নিয়ে রেখে দিয়েছি, কারণ এটা তো কাটতে অনেক সময় লাগবে, কালকে করা যাবে। আর এখন করছি মাছের ডিম ছিল ঘরে অনেকটা, সেই ডিমটা ভেজে একটু তরকারি মতন, মানে এটা একটু একদম গা মাখা করে করব, যাতে খেতে ভালো লাগে, একটু ঘি গরম মশলা দিয়ে। তবে এটা মেন ওই আমি আর আমার হাজবেন্ডই খাবো, হিয়াজিয়া তো থালাতেও নেবে না। তো ওদের রান্না যা আমার ওই সকালবেলায় হয়ে গিয়েছে। আর এখন এটা করে যাব ওপরের কাজগুলো করতে। এখন চলে এসেছি ওপরে, আর ওপরে এসে প্রথমে এই যে দেখো কয়েকটা হজমোলার শিশি, আমি প্রচণ্ড হজমোলা খেতে ভালোবাসি। তো এই শিশিগুলো আজকে ভাবলাম সব ধুয়ে পরিষ্কার করি। তবে জানো এবার না আমার প্রচুর হজমোলা নষ্ট হয়েছে, মানে এত গরম না, নিচের দিকে কেমন গলে গেছে, ঘামা ঘামা হয়ে গিয়েছে। একবার ভাবলাম ফ্রিজে রাখি, কিন্তু ফ্রিজে রাখলে কি ঠিক থাকবে আমি জানি না, আমি কোনোদিনও রাখিনি। কারণ হজমোলার গায়ে দেবে একটু কেমন পাউডারের মতন দেওয়া থাকে, তো ওটা ফ্রিজে রাখলে কি আরও ভিজে যাবে না ঠিক থাকবে জানি না। তো যাই হোক আজকে সব ফেলে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে এবারে এসছি ঠাকুরের ঘরে, দরজায় আমার এইটা ছিল, তো এবারে জন্মাষ্টমীর দিন এটা খুলে নতুন একটা লাগানো হয়েছে। তো আমি বললাম যে এটাতে এত ধুলো পড়ে গিয়েছে, একটু সার্ফের জলে ভিজিয়ে দিই, তাহলে ধুলোটা চলে যাবে, পরিষ্কার হবে। আর এখানে আমি অনুপমার জন্য আজকে আমার এই ড্রেসিং টেবিলটা পুরোপুরি দেখালাম। আশা করি অনুপমা এবার তোমার সুবিধে হবে। ও অনেক দিন থেকে আমার কাছে এই ড্রেসিং টেবিলের পুরো লুকটা চাইছিল যে ও একটা বানাতে দেবে, কিন্তু এর আগে আমি দিয়েছিলাম, কিন্তু পুরো ড্রেসিং টেবিলটা হয়তো মানে পুরোপুরিটা একটা ফ্রেমে আসেনি, জন্য ওর অসুবিধে হচ্ছিল। তো আজকে দিলাম, তুমি দেখো তোমার হয় কি না, তাও যদি কোনো প্রবলেম হয় তো তুমি কমেন্টস বক্সে আমাকে জানিও। আর এখন চলে এসেছি বারান্দার রেলিংটা মুছতে, প্রচুর ধুলো পড়ে যায়, দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই একদম মেন রাস্তা, যার জন্য মানে না দুদিন পর পরই ধুলো পড়ে যায়। আর এখন সেরকম বৃষ্টিও নেই, আর এসে একটু ব্যালকনিতে দাঁড়ালে কি হয়, সবার প্রথমে রেলিংয়ে হাতটা চলে যায়, যার জন্য একটু পরিষ্কার না করলেই নয়। আর কালকে ব্লগ তোমাদের মানে আমি দিতে পারিনি, আসলে এত গরম পড়েছে না, এই গরমের মধ্যে আর সবটা সামলে এডিট করে উঠতে পারিনি ভিডিওটা। তো আজকে ওই জন্য ভিডিওটা যাচ্ছে একদিন পরে। আর যেহেতু তোমরা আমাকে মাঝে মাঝেই বলো যে দিদি রোজ দাও, সেখানে রোজ তো দিতেই পারি না, উল্টে আরও 3 দিন পার হয়ে গিয়েছে, তাই আজকের ভিডিওটা একটু বড় দিলাম তোমাদের জন্য। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কয়েকদিন আগে আরজি করের যে ঘটনাটা ঘটে গেল, তো এটা নিয়ে আমি কিন্তু লাস্ট কয়েকটা ব্লগে কোনো কথাই মানে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি, ওই প্রসঙ্গটাই তুলিনি। আসলে আমার কি মনে হয় যে আমরা সবাই তো নিজেদের মতন করে প্রতিবাদ করছি, কি আমরা চাচ্ছি যে হ্যাঁ একটা জাস্টিস হোক, কারণ আমরা প্রত্যেকেই চাই যে একটা ন্যায় বিচার হোক। কিন্তু কি হচ্ছে সব সময় এটা নিয়ে আমরা পেপার বলো কি মোবাইলে সব সময় দেখছি, এবং এতটা নিন্দনীয় ঘটনা, এতটাই নিন্দনীয় যে
এই ঘটনাটা না আমাদের প্রত্যেকের মনকে নাড়িয়ে দিয়ে গেছে। এবং কি হয়, এক একটা সময় এগুলো নিয়ে ভাবতে ভাবতে না মানসিকভাবে এতটা বেশি ভেঙে পড়ি, তখন মনে হয় যে আর বোধহয় পারছি না, দম বন্ধ হয়ে যায়। এক এক সময় আমি ভাবি আমার যদি এই অবস্থা হয় তাহলে পরে সেই মেয়েটার মা বাবার কি অবস্থা, ওনারা তো মা বাবা কিভাবে বেঁচে আছেন ওনারা। সত্যি খুব খারাপ ঘটনা এটা। আমার এটা ভাবতে লজ্জা করে যে আমরা এমন একটা সমাজে আছি যেখানে এই ধরনের অপরাধ করার পরেও আমাদের অপরাধীদের ধরতে এতটা সময় লাগছে। মানে যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, আমরা সবাই সব কিছুই জানি। কিন্তু আমি এটা নিয়ে ব্লগে আর এই কারণেই দিইনি, কারণ আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সংসারে কোনো না কোনোভাবে একটু ঝামেলায় জড়িয়ে থাকি, কি একটু টেনশনে থাকি, কি অশান্তিতে থাকি। তারপরে যখন আমরা একটু ব্লগ দেখি কি মোবাইলটা নিয়ে বসি, তো বলতে পারো একটু রিল্যাক্সেশনের জন্য, একটু মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্যে। তো আমি সেজন্য আমার ব্লগে আর সেই প্রসঙ্গটা তুলে আনতে চাইনি। এরকম নয় যে আমি সেটাকে অ্যাভয়েড করছি, কিন্তু আমার মনে হলো থাক না, আমি নহে নাই বা কিছু বললাম। চারিদিকে তো সমস্ত কিছু আছে, আমরা সবাই জানি, জানতেও পারছি, যার জন্য আর সেরমভাবে কিছু বলিনি, ইচ্ছে করেই বলিনি। তো এর আগের ব্লগে এটা নিয়ে অলরেডি একটা কমেন্ট, দুটো তিনটে কমেন্ট এসছিল। আর যা হয়, কথায় কথায় আমারও অনেক কথা হলোই। তো ওই জন্যই ভাবলাম যে প্রসঙ্গটা নিয়ে যখন কথা হচ্ছেই, তো আজকে আমার মনের কথাটা তোমাদের সাথেও শেয়ার করি। সত্যি কথা বলতে কি, আমার দুটো মেয়ে, আমি ভগবানের কাছে চেয়েছিলাম যেন আমার কন্যা সন্তানই হয়। হ্যাঁ, মানে এটা আমার মনের খুব ইচ্ছে ছিল, এবং আমি ভগবানের কাছে কৃতজ্ঞ ছিলাম যে উনি আমাকে সেই সুখটা দিয়েছিলেন। কিন্তু এখন কি মনে হয় জানো তো, যে কেন আমার সেদিন মানে কন্যা সন্তান হয়েছিল, আমি কেন কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আমার মেয়েদেরকে আমি কোন সমাজে রেখে যাব যেখানে কোনো দিক থেকেই ওরা সেফ নয়। প্রথম ধাক্কাটা আসে আমাদের আশপাশ থেকে, ওদের মানে যে চারপাশে যে ওদের পরিবেশে ওরা বড় হচ্ছে, সেই পরিবেশে মনে হচ্ছে সবাই দাঁত নখ বের করে বসে আছে। সেখান থেকে যদি ওদেরকে রক্ষা করব, তারপরে যাবে স্কুলে, সেখান থেকে বাঁচালে তারপরে কলেজ, আর এখন তো সমস্ত টিচারদেরও যত রকমের কিছু জানতে পারছি, কি বলবো। তবে এক্ষেত্রে একটা কথা বলি, আমি যাই বলি না কেন, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, সব মানুষ তো সমান নয়। তবে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি এই কথাটা বললাম। এরপরে যখন যাবে ইউনিভার্সিটি, সেখানেও তো বুঝতেই পারছো আরও বড় জায়গা। তারপরে তো এখন দেখছি কর্মক্ষেত্র মেয়েরা সেফ নয়। তাহলে কোথায় আমি আমার মেয়েদেরকে রেখে যাব, কোন সমাজে রেখে যাব যেখানে আমার মেয়েরা এতটুকু সেফ নয়। এদিক দিয়ে চিন্তা করলে মনে হয় কি, যে এর থেকে বোধহয় আমার মেয়ে সন্তান না হয়ে যদি আমি আমি ছেলে সন্তানের জন্ম দিতাম, আমি হয়তো অনেক বেশি নিশ্চিন্ত থাকতাম, যে এই ভয়ে কুঁকড়ে থাকতাম না। এখন প্রতিটা মুহূর্তে মনে হয় ওদেরকে কিভাবে ছাড়বো, যখন ওরা বাইরে পড়তে যাবে আমি আমি কোন সাহসে ওদেরকে বাইরে ছাড়বো। এখন তো কোনোভাবেই কোনো জায়গাতেই মেয়েরা সেফ না। সব থেকে খারাপ লাগে যে এত ঘৃণ্য অপরাধ করে অপরাধীরা বুক ফুলিয়ে যখন ঘুরে বেড়ায়। একটা ঘটনা বলি, একটা টিভি শোতে আমি দেখেছিলাম একটা মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল, এবং মেয়েটা কিন্তু দাঁড়িয়ে বলছে যে আমার মুখ দেখলে এখন ছোট বাচ্চারা ভয় পায়, কিন্তু আমি এতে কষ্ট পাই না। আমি সব থেকে বেশি কষ্ট পাই যখন দেখি আমার সামনে দিয়ে যে ছেলেটা আমার মুখটাকে এত বীভৎস করে দিয়েছিল, সে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। সেটা আমার কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক। তো এই কথাটাই আমাকে সেদিন খুব খারাপ লেগেছিল, যে সত্যিই তো অপরাধীরা অপরাধ করে যদি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তো কিচ্ছু করার নেই, তাহলে তো এরকম অপরাধ বারবার ঘটবে, তাই না? একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, ভয় কোনোভাবেই পাবে না কেউ। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই দেশটা এমন জায়গায় গিয়ে এখন পৌঁছেছে যে অপরাধীদের ধরতে আমাদের প্রচুর সময় লেগে যায়, অপরাধ না। তারপরেও অপরাধীরা ধরা পড়ার পরেও বহাল তবিয়তে আবার বেরিয়ে যাচ্ছে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি, কিচ্ছু করার নেই, মনে হচ্ছে যেন আমাদের হাত পা বাঁধা। যাই হোক, সব থেকে বেশি ভগবানের কাছে একটাই চাওয়ার, যে তুমি অন্ততপক্ষে ন্যায়টাকে সামনে আনতে সাহায্য করো, যেন সত্যি এটার একটা ভালো বিচার হয়। কারণ যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এটা কোনোভাবে ক্ষমার যোগ্য নয়।
তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখতেই পাচ্ছ আমি আমার ঘরের কাজগুলোও করে নিচ্ছি টুকটুক করে। আর কি করব বলো, এত কিছু ভাবনা চিন্তা, এত কিছু আমাদের প্রত্যেকের মনে, কিন্তু একটা জায়গায় গিয়ে হাত পা মনে হচ্ছে আমাদের বেঁধে দিয়েছে কেউ। তো এর থেকে যে কিভাবে যে আমরা, সত্যি বলতে কি, কিভাবে যে আমরা ন্যায় বিচারটা পাবো আমি নিজেও জানি না। আমি না মানে ভাষা হারিয়ে ফেলি। আর এদিকে এদিকে মোছামুছি করতে করতে এই যে দেখো একটা টিপ, এই টিপটা না আমার মানে কি হয়, বাথরুমে আসলে মুখ ধোয়ার সময় খুলে রাখাটা বড় একটা বাজে অভ্যেস। তবে আগে খুব আয়নায় রাখতাম, এখন সেই অভ্যেসটাকে কাটিয়েছি, সহজে এখন আর আয়নায় রাখি না। তো এদিক বাথরুমে দেখছি এগুলো শেষ হয়ে গিয়েছে, তো এগুলো ফেলে দিয়ে এখন যাব স্নানে। আর স্নান করে এসে আজকে বিকেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন হচ্ছে সন্ধেবেলা, তো সারাটা দিন তো কাজকর্মের মধ্যে দিয়ে কেটে গেল। তো আমি বেশ কয়েকদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম, তখন কিছু কেনাকাটা করেছি। তো তখন তোমরা বেশ কয়েকদিন আমাকে বলেছিলে যে কি কি কেনাকাটা করলে ওগুলো কিন্তু দেখিও। তারপরে আর কি হয়েছে, মানে বিভিন্ন কাজের মধ্যে ভুলেও গিয়েছিলাম, একদমই মনে ছিল না। আর সত্যি কথা বলতে মন মেজাজটাও ভালো ছিল না, কারোরই ভালো ছিল না। তো আজকে ভাবলাম যে অনেকক্ষণ ধরে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে কথা বলতে বলতে না মানে মনটা আবার ভারাক্রান্ত হয়ে গিয়েছে। আর সেজন্য ভাবলাম যে শপিংটা আজকে তোমাদেরকে দেখাই। আর এটা যেদিন আমরা কিনতে গিয়েছিলাম, মানে সেই দিনটার কথা বলছি, সেদিন তো শিলিগুড়িতে গিয়েছিলাম, সেদিন মার্কেটিং করে আসার পরে যখন মোবাইল খুলেছি তখন কিন্তু এই আরজি করের ঘটনাটা জানতে পারি। মানে হয়তো আমরা যেদিন গিয়েছি তার আগের দিন রাত্রে হয়তো ঘটনাটা ঘটেছিল, আমরা জেনেছি তারপরে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করেছি। কেনাকাটা বলতে সবই হিয়াজিয়াদের জন্যই কিনেছি। এই যে এটা একটা হিয়াজিয়াদের টপ, এই যে এটাও আরেকটা, মানে শর্ট কুর্তির মতন বলতে পারো। আর এই যে এটা একদম সেম, দুই বোনেরই সেম, তার জন্য আর খুললাম না, একটাই খুলে দেখালাম তোমাদেরকে। আর এগুলো হচ্ছে বাড়ি পর, ওগুলো হচ্ছে একটু টুকটাক একটু ভালো জায়গায় পরার জন্য। আর এটা একদম সিম্পল বাড়িতে পরার। আর আমার বলতে এই যে এটা রুমাল, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আর কাপড়ের মানে কোয়ালিটিটাও খুব ভালো। এরকম না, এর আগে আমি একবার আমাদের এখান থেকে কিনেছিলাম, কিন্তু এতটাই বাজে যে মানে ইউজই করা যায় না, বড্ড খসখসে। কিন্তু এটা খুব ভালো। আর এই যে হিয়াজিয়াদের আরেকটা টপ, এরকমই আবার দুটোই কিনেছি, মানে সেম, তার জন্য একটাই দেখালাম তোমাদেরকে। আর এই হচ্ছে দুই বোনের দুটো সাদা লেগিংস, আর মাঝের কালারটা হচ্ছে আমার। আমি কিছুই কিনিনি, যা কেনাকাটা ওদের জন্যই করেছি। ও হ্যাঁ, আর ওদের একটা কানের টপ কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে কানের টপটা, এরকমই সেম আরেকটা দুই বোনের। তো যা যা কিনেছি তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের মতন ব্লগটাও এখানেই শেষ করছি। যদি আজকের আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।